দাস। আমি কলকাতায় 30 বছরের ওপর প্র্যাকটিস করছি। আমি একজন বক্ষ বিশারদ আর অ্যালার্জি স্পেশালিস্ট। অ্যালার্জি জিনিসটা কিন্তু খুব কমন লোকজনের মধ্যে। প্রায় প্রতিটা লোকেরই কোনো না কোনো ব্যাপারে অ্যালার্জি আছে। তাই বলে প্রত্যেককে কি অ্যালার্জি স্পেশালিস্টের কাছে দৌড়তে হবে তা কিন্তু নয়। কিছু কিছু বিশেষ বিশেষ অ্যালার্জি আছে যেটা ট্রিট করা যায়, যেটার ট্রিটমেন্ট আছে। সব অ্যালার্জির কিন্তু ট্রিটমেন্ট নেই, বা সব অ্যালার্জি ট্রিটমেন্ট করার কোনো প্রোটোকল নেই। আমরা যেসব ট্রিটমেন্ট করি সেগুলো তো একটা প্রোটোকল বা একটা যে প্রচুর লিটারেচার আছে, লেখালেখি আছে, সেই নিয়ে অনেক রিসার্চ করা আছে, সেইটা দেখে তবেই ট্রিটমেন্টটা শুরু হয়। সো সেইগুলোর ওপর বেস করে কোনো কোনো অ্যালার্জির ট্রিটমেন্ট করা উচিত, কোনো কোনো অ্যালার্জি ট্রিটমেন্ট করা উচিত নয়। এবং আজকের দিনেও অ্যালার্জির ব্যাপারে ট্রিটমেন্ট কিন্তু বিদেশে প্রচুর কাজ হচ্ছে সেই নিয়ে। ইনফ্যাক্ট আমাদের দেশেও প্রচুর রিসার্চ হচ্ছে সেই নিয়ে। ধরুন কারোর খাবারে অ্যালার্জি আছে, খাবারে অ্যালার্জি থাকলে কি যদি স্পষ্টভাবে বোঝা যায় যে তার কোনো একটা খাবারে অ্যালার্জি আছে, সেটা কিভাবে বোঝা যায় আমি একটু বলছি একটু পরে। তাহলে সেই খাবারটা বাদ দেওয়াটাই উচিত। কিন্তু এখন অনেক রিসার্চ করে বোঝা গেছে, যেরকম ধরুন পিনাটস, গ্রাউন্ড নাটস, যেটা বাদাম, চিনে বাদাম, যেটা চিনে বাদাম অ্যালার্জি কিন্তু ভীষণ কমন, আর স্পেশালি ওটা বাচ্চাদের মধ্যে খুব কমন। সেই জন্যে চিনে বাদাম অ্যালার্জির জন্যে কিন্তু এক ধরনের অ্যালার্জেন বেরিয়েছে, এক ধরনের ট্রিটমেন্ট বেরিয়েছে, যেটা বাচ্চাদের খাইয়ে দেয়া হয়, খাওয়ানো হয়, এবং তারপরে আস্তে আস্তে বাচ্চাদের বডি সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। এছাড়া ধরুন শুধু খাবার দাবারে কেন, ধরুন গাছপালা, গাছপালার ধরুন যে ফুলের রেণু হয়, তো সেটা অনেক রকমের রেণু হয়। কোনো কোনো গাছ দেখবেন খুব নিচু গাছ, কোনো কোনো গাছ দেখবেন খুব উঁচু। এবারে খুব উঁচু যে গাছ, সেগুলোর যে সেখান থেকে যে রেণু বেরোয়, যে পোলেন তার ফুল থেকে বেরোয়, সেগুলো কিন্তু হাওয়াতে ওড়ে। সো খুব বেশি হাওয়া টাওয়া দিলে তখন কিন্তু সেগুলো ওড়ে, এবং সেই সময় সেখান দিয়ে কেউ গেলে তাকে লাগতে পারে। আবার যেগুলো খুব নিচু গাছ, সেগুলো কিন্তু ওরকম হাওয়ায় ওড়ে না। সেই গাছগুলোর কাছে গিয়ে যদি তার ঘ্রাণটা নেওয়া যায়, তখন তাকে লাগতে পারে। সো এই জিনিসগুলো ভীষণভাবে জানা উচিত, কার বাড়ির আশেপাশে কী ধরনের গাছপালা আছে, কী ধরনের নেই। সেকেন্ডলি, মাইট, হাউস ডাস্ট, ধুলোর অ্যালার্জিটা আবার ভীষণ কমন। প্রায় প্রতিটি পেশেন্ট যাদের অ্যাজমা আছে আমার কাছে এসে বলে, আমার ধুলোয় খুব, ধুলো দিলেই আমার হাঁচি শুরু হয়, এবং হাঁচি থেকেই সর্দি, হাঁচি হলেই তখন কাশি, কাশি থেকে অ্যাজমা। তো ধুলোটা কি করে কন্ট্রোল করা যায়? ধুলো কন্ট্রোল করার অনেক রকমের মেথড আছে। তার মধ্যে প্রথমে জানতে হবে ধুলোটা সব থেকে বেশি বাড়ির মধ্যে কোথায় পাওয়া যায়। যাদের বাড়িতে ধরুন খুব হেভি মোটা কাপড়ের পর্দা আছে, বা কার্পেট আছে, বা সোফার কাভার ধরুন খুব মোটা কাপড় দিয়ে তৈরি। ইনফ্যাক্ট এগুলো আপনি বেশ, যাদের খুব সুসজ্জিত ড্রয়িং রুম আছে এরকম, তাদের বাড়িতে তো খুবই পাবেন। তো ওগুলোর মধ্যেই অ্যাকচুয়ালি ধুলোটাকে আটকে রাখে। এছাড়া কি হয় যে অনেক বাড়িতে দেখবেন ঘরের মধ্যে হয়তো আলোই ঝোঁকে না, সো সেখানে কি হয়, এসব সোফার কাভার, কার্টেন্স, ধরুন কার্পেট, এগুলোতে একটা ড্যাম্প ধরে যায়। সো সেখানে তো ধুলোগুলো আরোই আটকে থাকে, এবং সেইগুলোর মধ্যেই মাইট থাকে। সেই মাইট থেকে কিন্তু অ্যালার্জি হওয়া ইজ ভেরি কমন। বাইরেও ধুলো আছে, যারা বাইরে খেলতে যায়, বাইরে ঘুরতে গেল, সেখান থেকেও তারা ধুলো পায়, এবং ধুলো থেকেই নাকে গেলে অ্যালার্জি হয়, সর্দি হয়, হাঁচি হয়। আমি এতগুলো কথা কেন বলছি,
যে আপনাদের জানতে হবে অ্যালার্জি হলে প্রথম ইউজুয়ালি শুরু হয় সর্দি হাঁচি দিয়ে। এছাড়া কিন্তু খাবার অ্যালার্জি অন্য রকমেরও হয়। গায়ে ফুলে যায়, মাংস মতো ফুলে যায়, ধরুন চাকা চাকা হয়ে যায়, খুব চুলকোয়, স্পেশালি রাত্রিরে শোয়ার সময় খুব চুলকোয়, খুব টেনশন যাদের থাকে, খুব চিন্তা করেন, তাদের এটা হতে পারে অ্যালার্জি। কেননা অ্যালার্জিটা আফটার অল একটা সাইকোসোম্যাটিক ডিজিজ। তো এগুলোরও কিন্তু আলাদা ট্রিটমেন্ট আছে। তবে যাদের ধরুন চোখের অ্যালার্জি, ভীষণ চোখ চুলকোয়, চোখ লাল হয়ে যায়, যাদের ধরুন নাক দিয়ে জল পড়ে, প্রায় নাক দিয়ে জল পড়ে, ধরুন এরম ঘষতে ঘষতে পুরো নাক লাল হয়ে যায়, বা আর একটা আমরা বলি যেটাকে বলি স্যালুট, অ্যালার্জি স্যালুট, এরম করে নাকটা বাচ্চারা যখন পরিষ্কার করে তখন এই জায়গাটা উঠে যায়, সেটাকে বলা হয় স্যালুট। তো সেই ধরনের অ্যালার্জি যদি থাকে, বা বারবার হাঁচি হচ্ছে, একসঙ্গে 50টা 60টা হাঁচি হচ্ছে, এরকমও হয়েছে। আমার কাছে একজন পেশেন্ট এসেছে, উনি প্রায় মানে সুইসাইড করতে যান এমন অবস্থা তার ওই অ্যালার্জির সর্দি হাঁচি থেকে। কেন বলে আমি কোনো মিটিং, উনি আইটি সেক্টরের একজন কর্মরত ম্যানেজার, তো উনি বলেন আমি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারতাম না এই অ্যালার্জির জন্য, সব সময় আমার বন্ধ হয়ে যেত। কিন্তু এরও উপায় আছে, এবং অ্যালার্জির জন্যে যে ইমিউনোথেরাপি দেয়া হয় সেটা কিন্তু বেস্ট কাজ করে এই ধরনের অ্যালার্জিতে। এই ধরনের অর্থাৎ যাদের নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে যায়, যাদের হাঁচি হয়, যাদের চোখ চুলকোয়, গলার ভেতর চুলকোয়, টাগরা চুলকোয়, এই ধরনের অ্যালার্জিতে কিন্তু তাদের ভীষণ উপকার দেয়। এবং এরকমও অনেকে আছে, এই ধরনের ধরুন ইমিউনোথেরাপিটা ইউজুয়ালি 4-5 বছর নিতে হয়। কিন্তু আমার এরকম প্রচুর পেশেন্ট আছে, বইতে বলা হয়, বইতে মানে কি আমি বলছি রিসার্চ পেপারে বলা হয় যে এই ধরনের অ্যালার্জেন ইমিউনোথেরাপি 4 বছর নেওয়ার পর 5-6 বছর অবধি তারা ভালো থাকেন, এবং তারপরে যদি অ্যালার্জি হয় তখন তারা আরও মানে হয়তো হয় বাট কম হয়, খুব বেশি হয় না, বেশি ট্রাবলসাম হয় না। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি আমার অনেক পেশেন্ট 15 বছর অবধি হয়তো তাদের কিছুই হয়নি, 15 বছর অবধি ভালো আছে, 20 বছর অবধি ভালো আছে, এবং তাদের কোনো অ্যালার্জির ওষুধও নিতে হয়নি। তো আমি এটা এই কারণে বলছি যে এই ধরনের অ্যালার্জিতে অ্যালার্জেন ইমিউনোথেরাপি ভীষণ ভালো কাজ করে। এছাড়া ওষুধ তো আছে, অনেক রকমের ওষুধ। তবে আমি অনেককেই দেখেছি, ধরুন লিভোসেট্রিজিন বলে যে ওষুধ, আপনারা অনেকেই জানবেন সেটা, এবং আপনাদের মোনাস বলে মন্টেলিউকাস্ট বলে যে ট্যাবলেট, আপনাদের বাংলাদেশে তো মোনাসটা ভীষণভাবে কমন, সো মোনাসের সঙ্গে লিভোসেট্রিজিন অ্যাড করা থাকে। তো যাদের লং টার্ম, ধরুন আমার কাছে যেরকম কোনো পেশেন্ট আছে হয়তো 10 বছর ধরে লিভোসেট্রিজিন নিচ্ছে, সেটা কিন্তু উচিত নয়। কেন উচিত নয় না, সেটা হচ্ছে এই কারণে উচিত নয় যে তাতে অনেক সময় কার্ডিয়াক সাইড ইফেক্টস হতে পারে। সো ওষুধ কখনোই ওই রকম বছরের পর বছর নেওয়া উচিত নয়। অনেক পেশেন্ট আছে তারা একবার যেই না একটা ট্যাবলেট নিয়ে বেশ আরাম পেল, তারপর আর তারা ডাক্তারকে দেখানোর কথা মনেই করে না, সেটা কিন্তু অনুচিত। কেন না, অনেক সময় এই সমস্ত ওষুধেরই সাইড এফেক্ট কিছু না কিছু তো থাকে, সেটা হয়তো আপনারা নিজেরা বুঝতে পারবেন না, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেই জন্য যখনই অ্যালার্জির, এই ধরনের অ্যালার্জি, ধরুন গায়ে ফুলে ফুলে যাচ্ছে, বা ফুড অ্যালার্জি, বা ধরুন প্রচণ্ড চুল করছে, অনেক সময় কিন্তু চুলকনি অ্যালার্জির জন্য নাও হতে পারে, সেটা কিন্তু আপনারা বুঝবেন না। আপনারা যখন অ্যালার্জির ট্যাবলেটটা দোকান থেকেই কিনে খেলেন, তখন কি হবে, টেম্পোরারি চুলকনিটা কমবে, বাট অ্যাকচুয়ালি মেবি ওটা অ্যালার্জি নয়। সো ওই জিনিসটা ডাক্তারবাবুকে দেখিয়ে ক্লিয়ার করাটা উচিত, না দেখিয়ে ওভার দ্য কাউন্টার মেডিসিন নেওয়া উচিত নয়। আর এছাড়া অ্যালার্জেন ইমিউনোথেরাপি এখন ইনফ্যাক্ট পুরো পৃথিবীতে আমরা যারা বক্ষ বিশারদ, আমরা জিনা গাইডলাইন্স ফলো করি। জিনা গাইডলাইন্সটা কি, ওটা একটা পার্টিকুলার গ্রুপ যারা পুরো পৃথিবীর জন্য গাইডলাইন্স তৈরি করেছে অ্যাজমা অ্যালার্জির জন্য, এবং তাতে এই বছর থেকে তারা মেনশন করে দিয়েছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি নিয়ে।
আপনারা যদি এর বেশি কিছু জানতে চান তাহলে নিচে যে ফোন নাম্বার আছে ওটাই যোগাযোগ করবেন বা ওয়েবসাইটটা দেখবেন। নমস্কার। আমার আর একটা ভিডিও আসছে, এই ভিডিওরই পার্ট 2, যাতে অ্যালার্জি সম্বন্ধে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। সেইটা শুনলে আমি খুবই বাধিত হব এবং আপনাদের অনেক উপকারে রাখবে। নমস্কার।